আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে লাইভ সলভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা বেশ কয়েকটা পরীক্ষা হয়ে গেছে আজকে, তো আমরা আইবি এর নেওয়া দুইটা জবের পরীক্ষার প্রশ্ন আজকে সমাধান দিব। এখন একটা সমাধান দিতেছি, এটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বেসিক এর টেকনিক্যাল অফিসার। এই প্রশ্নটা বাংলায় এসেছে। এরপরে আমরা রাতে বিএসসিআইসি এর প্রমোশন অফিসার নবম গ্রেডের, যেটা ইংলিশে আইবিএ প্রশ্ন করছে, ম্যাথে একটু কঠিন হয়ে গেছে, ওই প্রশ্নগুলাও আমরা সমাধান দিব ইনশাআল্লাহ। তো যারা যারা আমাদের এই লাইভ ক্লাসটাতে জয়েন করতেছেন, আশা করি তারা একটু লাইভ ক্লাসটা শেয়ার দিবেন। আমরা খুব সুন্দরভাবে আজকে যে 16টা ম্যাথ আসছে এই কুটির শিল্পের পরীক্ষার প্রশ্নে, পরীক্ষার পোস্টের নাম হচ্ছে টেকনিক্যাল অফিসার। আপনাকে একটু জানাবেন যে এই টেকনিক্যাল অফিসার পোস্টটা কত গ্রেডের পোস্ট? আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে পোস্টের গ্রেড অনুসারে প্রশ্নগুলা তুলনামূলক কঠিন, কারণ নর্মালি এরকম প্রশ্ন 10ম গ্রেডের বা 11 গ্রেডের পরীক্ষা আসলে মেনে নেওয়া যায়, কিন্তু যদি বেশি ছোট গ্রেডে ধরেন 13, 14 বা 15 গ্রেডের হয় তাহলে কিন্তু আসলে কঠিনই হয়েছে প্রশ্নগুলো। হ্যাঁ, তো যাই হোক আমরা সমাধান করব। সবাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আমাদের সলভ ক্লাসগুলোতে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে পরীক্ষার হলে সমাধান করার স্টাইল। এইখানে কোনো বেসিক আলোচনা খুঁজবেন না, এইখানে কোনো অঙ্ক শেখানোর আমরা চেষ্টাও করি না। আমরা চেষ্টা করি যে পরীক্ষার হলে কোন অ্যাপ্রোচে প্রশ্ন সমাধান করা দরকার ছিল। ঠিক আছে? আচ্ছা, ক্লাসটাকে আপনারা একটু সবাই শেয়ার দিবেন। ওকে, তো সবাই ঠিকমতো শুনতে পারতেছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। কম রেসপন্স। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। 1 নম্বর প্রশ্ন দেখেন, মেন্টাল অ্যাবিলিটি টাইপের একটা প্রশ্ন। বলতেছে যে একটি রাস্তার পাশে এক সারিতে 25টি গাছ লাগানো আছে। একটা গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব কতটুকু? তো এখানে বেসিক যেটা হচ্ছে, আমরা যে সিরিজের প্রশ্ন দেখি সেটা হচ্ছে যে পদ সংখ্যা বের করার মতো। এখানে হিসাবটা এরকম। তো প্র্যাকটিক্যালি বিষয়টা আপনাদের যদি বোঝায়, এটা একটা গাছ, এটা একটা গাছ, তাহলে এই দুই গাছের ডিফারেন্স যদি 1 হাত হয় তাহলে 1 হাতের মধ্যে 2টা গাছ লাগে। আরো 1 হাত হয় তাহলে 3টা গাছ লাগে। আরো 1 হাত হয় 4টা গাছ লাগে। অর্থাৎ 1 হাত পরপর যদি গাছ লাগানো হয় তাহলে 1 হাতে 2টা গাছ, 2 হাতে 3টা গাছ, 3 হাতে 4টা গাছ। তার মানে হাতের সংখ্যা যত, গাছের সংখ্যা একটা বেশি। কেন? কারণ গাছ লাগিয়ে তারপরে গণনা শুরু হয়, আবার শেষে গাছের মাধ্যমে ফিনিশিং হয়। এইটাকে আপনি যদি আবার এইভাবে চিন্তা করেন পদ সংখ্যা আকারে, এই দেখেন 4টা পদের মাঝখানে 3টা গ্যাপ। তো এখানে যেহেতু গাছের কথা বলছে, 25টা গাছ, তার মানে 25 - 1 24টি গ্যাপ। এই যেগুলা গ্যাপ, এখানে বলছে এক একটা গ্যাপের ভ্যালু 10 মিটার, তাহলে 24টা গ্যাপের টোটাল ভ্যালু হবে 240 মিটার। তাহলে এই যে যতটা গাছ তার থেকে গ্যাপ একটা কম, এই লজিকটা বুঝলেই এই প্রশ্নটা খুব ইজিলি সমাধান করা সম্ভব। তাহলে অ্যান্সার হচ্ছে 240। ওকে, 2 নম্বর প্রশ্ন দেখেন। বলতেছে যে যদি 50 জন লোক 80 দিনে একটি কাজের অর্ধেক করতে পারে, তবে ওই একই কাজ 50 দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে? অতিরিক্ত লোক চাইছে, তাই না? আচ্ছা, আমরা ওই কি নেমের খুব সিম্পল একটা অঙ্ক, আমরা একটু বিস্তারিত দেখবো আর কয়েক সেকেন্ডে শর্টকাটের লজিকটাও দেখবো। তাহলে আমরা এখানে দেখি 50 জন, উত্তর কি চাইছে? জন চাইছে, তাই না? তাহলে আমরা প্রথম লাইনটাকে ঘুরায় লিখবো। 50 জন লোক 80 দিনে একটা কাজের অর্ধেক করে বলছে না? অর্ধেক করতে যদি 80 দিন লাগে, তাহলে ফুল করতে মানে এক অংশ করতে লাগবে 80 দিনকে আমরা 160 দিন বানাবো। এরপর আমরা লিখবো 160 দিনে করার জন্য লোক লাগবে 50 জন। একদিনে করার জন্য লোক লাগবে 50 গুণন 160, বেশি লোক আর কি। আর 50 দিনে, কোথায় 50 দিনে? এই যে প্রশ্নে বলছে 50 দিনে। 50 দিনে করার জন্য লোক লাগবে 50 দিয়ে ভাগ। এই 50 এই 50 বাদ,
তাহলে 160 হচ্ছে জন। এই 160 জন তো টোটাল লোক। উত্তর চাইছে অতিরিক্ত কতজন লোক লাগবে, তাহলে আমার আগে কতজন লোক ছিল, 50 জন ছিল, তাহলে অতিরিক্ত লোক লাগবে 160 মাইনাস 50 সমান সমান 110। এই অঙ্কটাতে যা সেই অর্ধেকের জায়গায় ফুল করে অঙ্কটা করতে হবে। এগুলো আমাদের বেসিক ম্যাথে অনেকগুলো অঙ্ক সেম টাইপের অঙ্ক আছে। এইখানে যে খেলাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই দিনটা ঘুরাই দিছে আর কি, এই জন্য বিষয়টা ঘুরাই লিখতে হবে। এখানে অনেকেই কিন্তু অ্যান্সার 80 দিতে পারেন, সেটা কিন্তু ভুল হবে। আচ্ছা, এটা শর্টকাটে করার জন্য এইভাবে করা যায়। প্রথমে 50 গুণন এই 80-কে 160 বানিয়ে নিতে হবে। কেন? এই অর্ধেককে ফুল করার জন্য। ইকুয়াল টু এই পাশে 50 দিন গুণন এক্স জন। আমরা আমাদের ঐকিক নিয়মের ক্লাসে সবসময় এইভাবে শেখাই যাতে দ্রুত অ্যান্সার বাই করা যায়। কারণ জন আর দিন গুণ করলে সবসময় যা অ্যান্সার আসে, দিন আর জন গুণ করলে একই অ্যান্সার আসে। এইখানে এই 50 কেটে দিলে এক্স এর মান হয় 160 জন। আগে থেকে যেহেতু 50 জন আছে, তাহলে 50 জন বাদ দিলে অ্যান্সার হবে 110 জন। ওকে, তাহলে গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সবাই ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? ওকে, আব্দুর রহমান ভাই বলছেন ভাই প্রমোশন অফিসারটাও দেন। প্রমোশন অফিসারটা আমরা রাত 10:30 বা 11টার দিকে ক্লাস নিব, আমাদের পেড ক্লাস আছে তো ইনশাল্লাহ ওটাও নিয়ে নিব, সমস্যা নেই, আমাদের সাজানো চলতেছে ক্লাসের জন্য। 3 নম্বর হচ্ছে একটা ট্রেন। আপনারা একটু আমাদের ক্লাসগুলো একটু স্প্রেড করতে হেল্প করবেন, আমরা খুব কোয়ালিটি ম্যাথের কোয়ালিটি সমাধান ভেঙে ভেঙে বোঝাই দিব ইনশাল্লাহ। 3 নম্বর হচ্ছে একটা ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে। ট্রেনটি 360 কিলোমিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 60 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? বেসিক জিনিসটা হচ্ছে যে এইটা হচ্ছে ট্রেন, এই ট্রেনের সামনে হচ্ছে 360 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম। তো এই ট্রেনটা কত আমরা জানি না, কিন্তু আমরা যদি টোটাল ডিস্টেন্সটা বাইর করতে পারি তাহলে আমরা ওই টোটাল থেকে 360 বাদ দিলে অ্যান্সার চলে আসে। তো আমরা জানি ট্রেনের অঙ্কগুলোতে এখানে 48 আছে, 48-কে 5/18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ড বাইর হয়, মানে 1 সেকেন্ডে কতটুকু যাবে এটা বাইর হয়। এইখানে কেউ কাটাকাটি করে 18 দিয়ে 48 ভাগ করা যাচ্ছে না, ফ্র্যাকশন আসতেছে। এটার জন্য আমরা আমাদের ক্লাসগুলোতে সবসময় বলি যে এইটা হচ্ছে টোটাল মিলে 1 সেকেন্ডের গতিবেগ। এখন 60 সেকেন্ডে কতটুকু যাবে, তাহলে এর সঙ্গে 60 গুণ করে দিই, তাহলে কি সুবিধা হবে জানেন? ফ্র্যাকশন নাই হয়ে যাবে। কিরকম দেখেন, 6 আসতে 3 6 18, 6 আসতে 48, 6 দিয়ে কাটলাম, ঠিক আছে? আচ্ছা, এই 3 দিয়ে 60 কে কাটলে 20, 5 আসতে 40 আর 20 গুণ করলে 800, দেখেন পূর্ণ সংখ্যা চলে আসলো। এই 800-র মধ্যে 800 কি, 800 হচ্ছে 60 সেকেন্ডে অতিক্রান্ত টোটাল পথ। এই 800 থেকে আমরা যদি 360 বাদ দিয়ে দিই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে অটোমেটিক্যালি ট্রেনের দৈর্ঘ্য চলে আসবে 440। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 440 মিটার। তাহলে এখানে একটা নতুন জিনিস কি, যে 60টা ডাইরেক্ট গুণ করলে ফ্র্যাকশন আসে না, সেকেন্ডটা ডাইরেক্ট গুণ করা যায়। 4 নাম্বার এই প্রশ্নটা দেখবো আমরা। চার নম্বর প্রশ্ন বলতেছে যে রেলপথে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 315 কিলোমিটার। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব, একটা ট্রেন সকাল 9টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল 11টায় কুমিল্লাতে পৌঁছায়। তাহলে কুমিল্লা হচ্ছে ঢাকা চট্টগ্রামের বিটুইন, মাঝখানে যে কোনো একটা জায়গা, ঠিক আছে? এটার নাম দেই কুমিল্লা আর এটার নাম দেই সিটিজি। হ্যাঁ, তো এটা টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 315, আর এইটুকু যেতে সময় লাগলো কত, 9টা থেকে 11টা মানে 2 ঘন্টা। এরপরে কি হলো, 11টার সময় পৌঁছানোর পরে কুমিল্লা থেকে 11:30 জার্নি শুরু করলো, দুপুর 2:30 পৌঁছালো। তাহলে এখান থেকে এখানে লাগলো কত ঘন্টা, 3 ঘন্টা। ট্রেনটির গড় গতিবেগ কত কিলোমিটার? তাহলে এই 2 ঘন্টা 3 ঘন্টা মিলে 5 ঘন্টা মনে হচ্ছে, তাই না? নর্মালি এই অঙ্কটার অ্যান্সার 315 ডিভাইডেড 2+3 দিয়েই সবাই দিবেন, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। 63 মনে হচ্ছে না, এই যে 63 অপশনে আছে। টুইস্টটা হচ্ছে যে ওই যে আধা ঘন্টা গেল, 30 মিনিট সময় যে অপেক্ষা করলো, গড় গতিবেগের সাথে ওই টাইমটা কাউন্ট হবে কি হবে না? তো এটা নিয়ে বিভিন্ন জনের ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা থাকতে পারে। তো লজিক্যাল যে চিন্তাটা সেটা দেখেন, আমাদের বইও আমি কারেকশন দিচ্ছি পরবর্তীতে। সেটা হচ্ছে যে ট্রেন যখন প্ল্যাটফর্মে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা দাঁড়ায় থাকে, আপনি যখন চিটাগাং থেকে ঢাকায় বা ঢাকা থেকে রংপুরে যান, আপনি কিন্তু টোটাল টাইম কাউন্ট করেন যে আমি সকাল 7টার সময় ট্রেনে উঠছি, রাত 7টার সময় পৌঁছাইলাম, সন্ধ্যা 7টার সময়, 12 ঘন্টা লাগলো। মাঝখানে জার্নি, ক্রসিং, যাত্রা বিরতি সবগুলো টাইম সহ কিন্তু কাউন্ট। এরকম না যে 2 মিনিট
দাঁড়াইছিল ওই 2 মিনিট বাদ দিয়ে শুধু চলন্ত টাইমটা আপনি কাউন্ট করছেন। তো এখানে আসলে টোটাল টাইমটা 5 ঘন্টা 30 মিনিট হবে। কেন? কারণ এই 30 মিনিট অপেক্ষা করেছিল ওই টাইমটা সহ। তাহলে 5 ঘন্টা 30 মিনিট মানে 5.5 ঘন্টা। 5.5 দিয়ে কাটাকাটি করলে ফ্র্যাকশন আসে। এখানে যেহেতু কোনো অপশনে ফ্র্যাকশন নাই, তাহলে কোনোটি নয়, অ্যান্সার হওয়াটাই বেশি লজিক্যাল। এইটার ক্ষেত্রে আপনার কাছে অ্যান্সার 63 মনে হচ্ছে নাকি আমি যে যুক্তিটা দিলাম কোনোটি নয় অ্যান্সার, কোনটা সঠিক মনে হচ্ছে কমেন্টে একটু জানাবেন। যুক্তি চলমান থাক, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আসি পরবর্তী প্রশ্নে। 5 নাম্বার, একটা চৌবাচ্চা একটা নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়, তবে একটা ছিদ্র থাকায় 15 ঘন্টায় পূর্ণ হয়। ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত ঘন্টা লাগে? আমরা বেশ কিছু ক্লাস ওপেনলি দিয়েছিলাম, এই ক্লাসটাও সুন্দর করে দেওয়া ছিল ওপেনলি। আপনারা যারা জবের পরীক্ষা নিয়মিত দিতে যান আমাদের ক্লাসগুলো একটু দেখবেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ টপিকের ক্লাসগুলা যেগুলো থেকে নিয়মিত প্রশ্ন আসে। আমাদের ক্লাসে আপনারা যে জিনিসটা পাবেন, দ্রুত অঙ্ক করার অনেক লজিক্যাল বুদ্ধি। কারণ এই অঙ্কটার অ্যান্সার 10, 15, 150, 10, 15 থেকে 10 বাদ দিলে, তাহলে 150কে 15 থেকে 10 বাদ দিলে 5, 5 দিয়ে 150কে ভাগ করলে 30। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 30। এখন বলতে পারেন কিভাবে আসলো? 10 আর 15 উপরে গুণ, আর নিচে হচ্ছে 15 থেকে 10 বাদ দিয়ে 5, তাহলে 5 দিয়ে 15 কাটলে 3, 3 10 30। এটা কেন আসলো? কারণ আমরা জানি একটা পূর্ণ করলে আর একটা খালি করলে এ আর বি গুণ করে বিগ মাইনাস স্মল দিতে হয়। এটা হচ্ছে শর্টকাট। এটা যদি বিস্তারিত সমাধান চান তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে 1/10 অংশ। ধরি ছিদ্রটার শক্তি হচ্ছে x, তাহলে খালি করে 1/x। অনেক বেশি পূর্ণ করে, ওইখান থেকে একটু খালি করে, তারপরে যেটা জমা হয় সেটা হচ্ছে 1/15। এখন যদি এইখানে এসে কেউ যদি বলেন যে ফ্র্যাকশন আকারে 1/1 কেন লিখলেন, তাহলে তো আপনাকে বেসিক ক্লাস করতে হবে। এই প্রশ্ন সমাধানের ক্লাসে তো এত বেসিক বোঝানো যাবে না। এই জন্য কেউ যদি বেসিক থেকে শিখতে চান আমাদের বেসিক ক্লাসগুলো করতে পারেন, ইউটিউবে ফ্রি আপলোড দেওয়া আছে, ঠিক আছে? আর আমাদের পেইড কোর্সে আমরা সিরিয়াল ধরে ধরে সবগুলো টপিক সবকিছু ক্লিয়ার করে দিই, সেটা আলাদা বিষয়। যারা ফ্রি ক্লাস দেখতে চান ইউটিউবে দেখে নেবেন, এখানে আমাদের লঞ্চ বাচ্চার বেসিক ক্লাসগুলো। এইটা থেকে এই 1/15টা এই পাশে যদি নিয়ে আসি, 1/x ওই পাশে পাঠাই দেই, তাহলে 1/10 মাইনাস 1/15 ইকুয়াল টু 1/x। এই যে এই ক্যালকুলেশনটা যদি আমরা এখন করি, 10, 15 লসাগু 30, 3 মাইনাস 2 সমান সমান 1/30। এই 1/30 হচ্ছে 1/x এর মান, তাহলে অতএব x এর মানটা হচ্ছে 30। এই 30টা এইভাবে পাইতে যে সময় লাগলো পরীক্ষা হলে, এর থেকে এটা অনেক সহজ না? এবং এইভাবে চিন্তা করতে পারলে মুখে মুখে করা যাবে। 10 আর 15 গুণ করলে 300, 150, 150কে এখন 5 দ্বারা ভাগ করলে 30। এত দ্রুত তো আর কেউ অ্যান্সার দিতে পারতেছে না। তাহলে ও আমার যতই শত্রু হোক, শর্টকাট সূত্র ওকে আলিঙ্গন করতে হবে যে দ্রুত পরীক্ষার হলে অ্যান্সার বাইর হবে, ঠিক আছে? ওকে, 6 নম্বর এই প্রশ্নটা বিসিএস রিটেন সহ ব্যাংক রিটেন সহ বিভিন্ন পরীক্ষায় আসা কঠিন কঠিন প্রশ্নগুলোর মধ্যে একটা। এই প্রশ্ন কেন যে দিছে আমি জানি না, তো যাই হোক আমরা তারপর সমাধান করব। ওকে, তাহলে 6 নম্বর বলছে যে করিম একটি কাজ 36 দিনে, রহিম 18 দিনে এবং গফুর 12 দিনে করতে পারে। ওকে, নাইস। প্রতি দ্বিতীয় দিনে রহিম এবং প্রতি তৃতীয় দিনে গফুর করিমকে সাহায্য করে। কে কাকে সাহায্য করতেছে? এই যে রহিম সাহায্য করতেছে, গফুরও সাহায্য করতেছে। কাকে সাহায্য করতেছে? করিমকে। তার মানে করিম কি বসে আছে? না, করিম একটানা কাজ করতে আছে। তাহলে আপনি যদি একটু ডেট ওয়াইজ চিন্তা করেন, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, ডট 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 এইভাবে, তাহলে এই কাজটা করিম ধরেন আছে, সবাই কি করলো? শুরু করলো। কে শুরু করলো? করিম শুরু করলো। করিম যখন প্রথম দিনে শুরু করছে তখন ওর সঙ্গে কেউ ছিল? কেউ ছিল না, কারণ রহিম 2 নম্বর দিনে আসে। তাহলে করিম প্রত্যেক দিনে কাজ করতে থাকে। করিমকে কেউ করিম কাউকে হেল্প করে না, ও নিজে কাজ করতে আছে। এইখানে মাঝে মাঝে এসে রহিম হেল্প করে। রহিম কি প্রথম দিনে হেল্প করছে? না, রহিম দ্বিতীয় দিনে হেল্প করছে। প্রতি দ্বিতীয় দিনে মানে কি শুধু এই 2 নম্বর দিনে না, প্রত্যেক জোড়া দিনে। তার মানে 4 নম্বর দিনে এসে রহিম হেল্প করছে, তারপরে 6 নম্বর দিনও হেল্প করছে, 8 নম্বর দিনও হেল্প করছে। এখন আমরা কোথায় যা থামবো? উল্টাপাল্টা রাখতে পারে। ওকে, আসি তারপরটা আসি। প্রতি তৃতীয় দিনে গফুর করিমকে হেল্প করে। তৃতীয় দিনে মানে কি? করিম তো প্রতিদিন কাজ করতেছে, এইখানে গফুর আসে হেল্প করতেছে। 3 নম্বর দিনে হেল্প করে, তারপরে এই যে 6 নম্বর দিনও গফুর হেল্প করে। তাহলে এখানে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করতেছি। এই যে দ্বিতীয় দিনে 2 আর তৃতীয় দিনে 3, এই 3 আর 2 এর লসাগু করলে 3 দুগুণা 6 দিন, টোটাল 6 দিন ধরে অঙ্কটা একটা পোর্শনের কাজ করা যায়। এই 6 দিনে যতটুকু কাজ হবে
পরের 6 দিনও ততটুকুই কাজ হবে। এইটা হচ্ছে স্টাইল। এখন এমসিকিউ পরীক্ষা তো আসলে এগুলা কঠিনই অঙ্কগুলা, হ্যাঁ। তারপর আমরা দেখে দ্রুতই করবো, সমস্যা নাই। তাহলে আমরা কি বুঝতেছি যে আমরা এই প্রথম 6 দিনের একটা কাজের হিসাব নিব, কারণ এই 6 দিনের কাজ পরের 6 দিনের কাজ তারপরে 6 দিনের কাজ সমান সমান হবে। কিন্তু আপনি যদি এখানে একদিন নেন, দেখবেন দ্বিতীয় দিনে কাজ বেশি হচ্ছে, তৃতীয় দিনে আবার বেশি হচ্ছে, চতুর্থ দিনে কম হয়ে যাচ্ছে, পঞ্চম দিনে আবার কম, আবার ষষ্ঠ দিনে অনেক বেশি। কিন্তু 6 দিন ধরলে কি হচ্ছে, তাহলে আমরা লিখবো প্রথম 6 দিন। এখন প্রথম 6 দিন ধরার কাহিনীটা কি, 2 আর 3 এর লসাগু। যদি এখানে 3 দিন ওখানে 4 দিন দিত, তাহলে 3 আর 4 12 লসাগু নিতাম, 3 আর 4 লসাগু 12 নিতাম। তো যাই হোক, এই 6 দিনে প্রথম 6 দিনে করিম কাজ করতেছে 6 দিন, রহিম কাজ করতেছে দেখেন 2 নম্বর দিন, 4 নম্বর দিন, 6 নম্বর দিন, তার মানে 3 দিন। গফুর কাজ করতেছে তৃতীয় দিনে আর ষষ্ঠ দিনে, মানে 2 দিন। এই দিনগুলো ওরা কাজ করে। এখন ওদের কাজের পাওয়ার কত, এ কাজ করে 36 দিনে, এ করে 18 দিনে, ও করে 12 দিনে। তাহলে এই প্রথম 6 দিনে মোট কাজ হবে 36-এর উপরে। দেখেন করিম কাজ করে 36 দিনে, ও কাজ করলো 6 দিন, 36-এর উপরে 6 প্লাস রহিম কাজ করতে পারে 18 দিনে, ওর পাওয়ার 3 দিন কাজ করলো, তাহলে হবে নিচে 18 উপরে 3 প্লাস গফুর কাজ করে 12 দিনে, ও কাজ করলো 2 দিন, তার মানে 12-র উপরে 2। এই কাজটা কি, প্রথম 6 দিনের কাজ। তাহলে এইখানে একটা খুবই ইন্টারেস্টিং প্যাটার্ন খেয়াল করেন, 6-এর উপরে 1, এটা কাটাকাটি করলো 6-এর উপরে 1, এটা কাটাকাটি করলো 6-এর উপরে 1, এই 3টা আবার যোগ করলে দেখেন 6 সবগুলোতে 6 আছে, তাহলে 1 1 2 আর 1 3, ঠিক আছে। আচ্ছা এটা একটু মিলাই নেই, তাহলে 6-এর উপরে 3 আসলো, তারপরে কাটাকাটি করলে হাফ, তার মানে এই 6 দিনে পুরো কাজটার অর্ধেক কাজ হয়ে গেছে। তাহলে এই অর্ধেক কাজ যদি হয়ে যায়, তাহলে পরের 6 দিন যদি আবার নেই, আবার অর্ধেক কাজ হয়ে যাবে। তাহলে পুরো কাজটা শেষ হতে টোটাল লাগবে এই যে 6 দিন, আর এই 6 দিন মিলে 12 দিন। এই অঙ্ক তো আপনি হঠাৎ করে পরীক্ষার হলে গেলে করতে পারবেন না, ঠিক আছে। আগে থেকে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস থাকা লাগবে। তো বিষয়টা ধরতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের ক্লাসগুলোর ভিউ এত কম হচ্ছে, আপনারা কি আমাদেরকে একটু হেল্প করতে পারেন না, নাকি আমাদের ক্লাস ভালো লাগে না, কি অবস্থা বলেন। ক্লাসগুলো একটু সবাই রিঅ্যাক্ট দিবেন, ঠিক আছে, যাতে হচ্ছে যে অন্যদের কাছে রেসপন্সটা পৌঁছে যায়। কমেন্টে শেয়ার দিয়ে যেভাবে আমাদের সাথে আপনারা কানেক্টেড থাকতে পারেন এবং রিস্ক করতে হেল্প করতে পারেন। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে টোটাল 6 দিন আর 6 দিন 12 দিন। এখন বলতে পারেন যদি এটা এত সহজে মিলে না যাইতো, আসলে এখানে মিলাই দেওয়া আছে এমসিকিউ এর জন্য। রিটেনে আসলে যে কোনোখানে এমন ভাবে বলা থাকতো যে আরো পেছানো হইতো, ওগুলা আলাদা জিনিস, আমরা পরে শিখবো। ওকে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 12 দিন। আসি 7 নম্বর প্রশ্ন দেখেন। 7 নম্বর প্রশ্ন বলছে রফিক সাহেবের মাসিক বেতন 9% বৃদ্ধি পেয়ে 15,805 টাকা হলো। রফিক সাহেবের মাসিক বেতন কত টাকা? তাহলে দেখেন এইখানে 15,805 টাকাটা হচ্ছে 109% এর ভ্যালু। কেন? কারণ 9% বৃদ্ধি পেয়ে এত হয়েছে, অর্থাৎ শুরুতে বেতন ছিল 100%, এর সঙ্গে 9% যুক্ত হলে বর্ধিত বেতন হবে 109%। তাহলে বৃদ্ধি পাওয়ার আগে কত ছিল? বৃদ্ধি পাওয়ার আগে ছিল 100%। এইটাকে আমরা এখন ঐকিক নিয়মে লিখতে পারি, বর্তমান বেতন 109 টাকা হলে আগের বেতন 100 টাকা, বর্তমান বেতন 15,805 টাকা হলে আগের বেতন, এই যে 109 দিয়ে 100-কে ভাগ আর 15,805 গুণ। এখানেও যে খেলা, এখানেও কিন্তু সেম খেলা। তাহলে আমরা যেভাবেই করি, দ্রুত যেভাবে করা যাবে সেভাবে, ঐকিক নিয়মে সাজাতে গেলে সময় বেশি লাগে, এই জন্য এইভাবেই করবো। 109 দিয়ে এটাকে কাটাকাটি করা যায়, আপনারা কাটাকাটি করে নিতে পারেন। 109-এর নামতা ডাইরেক্ট পড়ি, 109-কে 109 গেল কত, থাকলো 49, 490 হয়ে গেল। তাহলে এখানে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে কি হবে, 4 100 400, 4 লং 36 গেল। আর কত থাকলো, আর থাকলো হচ্ছে 54, 54-র সাথে 5 যোগ করলে 545, 109 দিয়ে কাটাকাটি করলে 5 5 100 500, 5 লং 45, মানে 145। মানে আমার কি 109-এর নামতা মুখস্থ আছে না? কিন্তু দেখেন তো এই অঙ্কে 109 ছাড়া আপনি কিভাবে কাটাকাটি করবেন, ক্যালকুলেটর তো নাই। তো কিছু কিছু ক্ষেত্রে টেকনিক অবলম্বন করতে হবে। 145 আর 100, 100-কে কিন্তু হাত দেয় নাই, কারণ 100 থাকলে সুবিধা। 145 আর 100 গুণ করলে 14,500, এইখানে 14,500 আছে খ নম্বর অপশনে। এই প্রশ্নের অ্যান্সার খ, 14,500। আসি 8 নম্বর প্রশ্ন। আমিন সাহেব তার মাসিক আয়ের অর্ধেক টাকা বাসা ভাড়া বাবদ খরচ করেন, বাকি অর্ধেক টাকা, বাকি অর্ধেক কথাটা, এই বাকি শব্দটা না থাকলে কিন্তু কাহিনী অন্যরকম হইতো। বাকি অর্ধেক মানে আগে যেটা অর্ধেক চলে গেছে, তারপরে যেটা অবশিষ্ট আছে, এই অর্ধেক টাকা 40% তিনি সংসারের জন্য খরচ করেন। এটা দেখেই শুরুতে এক্স ধরা শুরু করবেন না, পড়ি কি বলতেছে।
এবং অবশিষ্ট অংশ ওই 40% পরে যে থাকে সঞ্চয় করে, ওইটা তার মাসিক আয় 20,000 টাকা। এই যে আয় যে 20,000 টাকা, এখান থেকে অর্ধেক টাকা বাসা ভাড়া যায়, তার মানে এখান থেকে 10,000 টাকা চলে যায়। তাহলে আর থাকে কত? আর থাকে 10,000 টাকা। এই 10,000 টাকার মধ্যে থেকে 40% তিনি খরচ করেন। 10,000-এ 40% যদি খরচ করে, তাহলে সঞ্চয় করে কত টাকা? তারপর বাকি যেটা থাকে সম্পূর্ণ সঞ্চয় করে। তাহলে আমরা 40% মান বের না করে, আমরা যেহেতু 100% টাকার মধ্যে 40% খরচ করে, তাহলে 60% সঞ্চয় করে। তাহলে 60% মানে 2 শূন্য 2 শূন্য বাদ 6,000। এই 2 শূন্য আর 1 শূন্য মিলে 6,000। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 6,000 টাকা উনি সঞ্চয় করে। তাহলে এই অঙ্কটা কঠিন লাগতো যদি আপনি শুরুতে এক্স ধরতেন, অথবা আরো সহজ হয়ে যাইতো যদি শুরুতে 20,000 টাকা বেতন পাইতেন, এই কথা বলা থাকতো। তাহলে আইবিএ প্রশ্ন করায়, অথবা নর্মালি এরকম প্রশ্ন আসতে পারে যে কোনোটা শুরুতে দিলে পানির মতো ইজি মনে হইতো অঙ্কটা, ওই কোনোটা শেষে দেওয়া আছে। অধৈর্য হবেন না, শেষ পর্যন্ত পড়বেন, দেখবেন যে কোনটার সাথে কোনটা রিলেট করা যাচ্ছে, এটা বাইর হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আসে আমরা 9 নম্বর। একজন কাপড় ব্যবসায়ী তার তালিকা মূল্যের উপর 25% ছাড় দিয়ে একটি শার্ট বিক্রয় করার পর তার ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। ওই শার্টের ক্রয় মূল্য 200 টাকা হলে তার তালিকা মূল্য কত টাকা? প্রফিট আফটার ডিসকাউন্ট নিয়ে বিগত 7-8 বছরে আমি প্রচুর ক্লাস ইউটিউবে আপলোড দিছি এবং ফেসবুকে অনেকবার নিছি। প্রফিট আফটার ডিসকাউন্ট, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, গতকালকে আমাদের পেইড কোর্সে এই ক্লাস করার কথা ছিল, কিন্তু শেষের দিকে সময়ের স্বল্পতার কারণে আমরা ওই পর্যন্ত রেখে দিছি। আজকে এই ক্লাস শেষ হলে একটু পরে যে পেইড ক্লাস নিব, ওইখানে এই নিয়মটা শেখাবো। ঠিক আছে, তো ওইটা পরীক্ষা চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আসি আমরা, এইটার টেকনিকটা হচ্ছে এরকম, বেসিকটা হচ্ছে এরকম যে কস্ট প্রাইস কম হয়, তার থেকে সেলিং প্রাইসটা একটু বেশি হয়, তার থেকে মার্ক প্রাইসটা আরো বেশি হয়, লজিক্যালি এটা। তাহলে এখানে যে টাকাটা দেওয়া আছে ওটা হচ্ছে 200, 200 টাকাটাকে বাড়াইতে হবে, তারপরে আবার বাড়ায় এমপি পাওয়া যাবে, মার্ক প্রাইস পাওয়া যাবে। পার্সেন্টেজের খেলাগুলো দেখি, 25% ছাড় মানে হচ্ছে জিনিসটার দাম হয়ে গেল 75%, ফ্র্যাকশন আকারে লিখবো। 20% প্রফিট, লাভ মানে কি? লাভ মানে হচ্ছে 120/100। এই দুটা ফ্র্যাকশনকে এর সাথে গুণ করতে হবে। এখন কস্ট প্রাইস থেকে এসপি আসতে গেলে আগে লাভ করে, তাহলে গুণন লাভ কত? 120/100। এরপরে আমাদের এই যে ফ্র্যাকশনটা আছে, এই ফ্র্যাকশনটা যদি ডাইরেক্ট গুণ করি, তাহলে এখান থেকে ছাড় দেওয়া হবে, কিন্তু আসলে তো বিষয়টা এরকম না, এখান থেকে তো ছাড় দেওয়া হয় না। মার্ক প্রাইসটা বড়, ওইখান থেকে ছাড় দিয়ে সেলিং প্রাইস হয়। তাহলে এই টাকাটাকে বাড়াইতে হবে, বাড়াইতে গেলে এই ফ্র্যাকশনটাকে উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা দিতে হবে। এই কাজটুকুই আর কি, জাস্ট বোঝার জন্য আপনারা আমাদের প্রফিট আফটার ডিসকাউন্ট নামে ক্লাসটা করতে পারেন। খুব সুন্দর করে 10টা প্রশ্নের সমাধান দেখাই দেওয়া আছে যে কিভাবে খুব দ্রুত এই লজিকটা কাজে লাগানো যায়। 100 কাটা, 3×25 75, 8×25 100, 3×40 এত, 8×40 320। তাহলে এই প্রশ্নের অ্যান্সার 320, অপশনে নাই, তাহলে ইও হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। শুদ্ধি পরীক্ষা করা যায়, 320 টাকার জিনিসটাতে যদি আমি 25% ছাড় দেই, তার মানে 4/1 ছাড় দেই, মানে 80 টাকা ছাড় দিই, তাহলে নেই কত টাকা? 240 টাকা। ক্রয় মূল্য যদি হয় 200 টাকা, তাহলে লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 40 টাকা। তাহলে 40 টাকা 200 টাকা লাভ মানে 100 টাকায় 20 টাকা লাভ, 20% মিলে গেছে। আপনি যদি শুধু অপশন টেস্টটা শেখেন, দেখেন তো এখানে কোনো অপশনে নাই। তাহলে যারা যারা এই অপশন টেস্টের ম্যাজিক দেখায় আপনারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যান, কিন্তু ওই অপশন টেস্টওয়ালা ক্লাসের কোনো ভ্যালু নাই যদি আপনি কনসেপচুয়াল বিষয়টা না শিখেন। মানে এই অঙ্কটা আরো 3-4 ভাবে করা যাবে, 3-4 অ্যাঙ্গেলে চিন্তা করা যাবে, কিন্তু এটার জন্য বেসিক ক্লাস করা লাগবে। এখানে আরো একভাবে করা যেতে পারে, ধরেন 200 এর 20% লাভ আগে হিসাব করে দিব আমরা, তাহলে কি হবে? 40 টাকা লাভ যুক্ত হয়ে যাবে 240 টাকা। এরপরে 25% যেহেতু ছাড় দেওয়া হয়েছে, তাহলে 75% এর মান 240, এইখান থেকে 100% এর মান 320। এভাবেও ভেঙে ভেঙে করা যায়, তবে এইটা সব থেকে সহজ। বাট এটা বোঝার জন্যই শেষের ফ্র্যাকশনটা উল্টানোর লজিকটা আপনাদের বেসিক ক্লাস থেকে বুঝতে হবে, এবং 3-4টা অঙ্ক একসাথে সমাধান করতে হবে, তাহলে ক্লিয়ার হবে। তো আপনারা চাইলে কিন্তু ইউটিউবে আমাদের এই বেসিক ক্লাসটা দেখে নিতে পারেন। 10 নম্বর, একটা সংখ্যার 2/3 ওই সংখ্যার 3/5 চেয়ে 10 বেশি। এটা আমরা একটা ফর্মাল সমাধান দিব, আবার মুখে মুখে করার টেকনিকও দিব। তাহলে একটা সংখ্যা ধরি এক্স, এখন 2/3 মানে 66.66%, 3/5 মানে 60%। কারণ এখানে এই দশমিক আসার কারণে আমরা এই স্টাইলটাকে অ্যাভয়েড করলাম। যদি দশমিক না আসতো আমরা কিন্তু পার্সেন্টেজ ধরে করে ফেলতাম। তাহলে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়,
তাহলে ধরি সংখ্যাটা এক্স, তাহলে এক্স এর 3/2 মাইনাস এক্স এর 5/3 ইকুয়াল টু 10। 5 আর 3 এর লসাগু 15, 3 5 15, 5 2 10 এক্স মাইনাস 3 5 15, 3 2 9 এক্স ইকুয়াল টু 10। তাহলে এখানে এক্স এর মান 15 আর 10 গুণ করলে 150। এটা হচ্ছে এক্স আকারে আপনাকে লিখতেই হবে, খাতা কলম লাগবে, জায়গা লাগবে, মুখে মুখে হবে না। কিন্তু সেম জিনিসটার এই যে 3 আর 5 এর লসাগু যে 15 ধরলেন, আমরা এইটাকেই এই ফ্র্যাকশন দুইটা এই অঙ্কটা দেখি। ফ্র্যাকশন দুইটা দেখে আমরা বুঝতেছি হরগুলোর লসাগু 15 টাকাটাকে এটার ধরি সংখ্যাটা 15, তাহলে মুখে মুখে করা যাবে। তাহলে 15 টাকা 3/2 মানে কি? 3/2 15কে 3 ভাগ করলে 5 ভাগ, 5/2 মানে 10 ভাগ। 15 টাকার 5/3 মানে হচ্ছে 3 5 15, 3 3 9 ভাগ। ডিফারেন্স হচ্ছে 1 ভাগ। এই 1 ভাগের মান যদি দেওয়া হয় 10, তাহলে টোটাল যে 15 ভাগ, এই 15 ভাগের মান 150 হবে। এই জিনিসটাই জাস্ট প্র্যাকটিক্যালি চিন্তা করলে মুখে মুখে অ্যান্সার দেওয়া যাবে। এরকম অনেক ক্লাস করার জন্য, অনেক প্রশ্ন সমাধান করার জন্য আপনারা ইউটিউব থেকে আমাদের ভগ্নাংশের ক্লাসটা দেখতে পারেন। আসি তারপরের প্রশ্নে। 11 নম্বর, একটা কলমে একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা। কলমটির মূল্য 15 টাকা বেশি ও বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত টাকা? এই অঙ্কটা 2-3 ভাবে করা যাবে। আমি একটা অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই করে ওইভাবে দিব, আর একটা ব্যতিক্রম টেকনিক আপনাদের দেখাই দিব। সেটা হচ্ছে যে দেখেন, একটা কলম ও একটা বইয়ের মূল্য একত্রে 95 টাকা। উত্তর কি রয়েছে শেষে? বইটির মূল্য চাইছে। তাহলে একত্রে টাকা থাকলে যেটার মান বাইর করতে বলে ওইটার নাম ধরতে হয় এক্স। তাহলে অতএব কলমের মূল্য কত টাকা? সমষ্টি দেওয়া থাকলে আমরা সব সময় বিয়োগ করব। তাহলে একটার দাম এক্স আর একটার দাম হচ্ছে 95 মাইনাস এক্স। এখন প্রশ্ন মতে কলমটির দাম 15 টাকা বেশি, দেন কলম আছে, কলমের দাম 15 টাকা বেশি, তার মানে 95 মাইনাস এক্স প্লাস 15, এটা হচ্ছে কলমের নতুন দাম। আর বইটার নতুন দাম কত? বইটার নতুন দাম 14 টাকা কম হলে, আগের দাম ছিল এক্স, এখান থেকে 14 টাকা কম। তাহলে এটা হচ্ছে নিউ পেন আর হচ্ছে নিউ বুক প্রাইস। এখন কি দাঁড়াইছে যে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। এই অবস্থায় এই পেন বা কলমের মূল্যটা দ্বিগুণ আছে, তাহলে বইয়ের মূল্য কম আছে, তাহলে ওর সঙ্গে 2 গুণ করে দিলে ও এর সমান সমান হয়ে যাবে। 95 আর 15 যোগ করলে 110 মাইনাস এক্স ইকুয়াল টু 2x মাইনাস 28। 2xটা এই পাশে আনলে 3x, এই 110টা ওই পাশে চলে গেলে হবে 138। এক্স এর মান হবে 3 দ্বারা কাটাকাটি করলে 3 আর 4 12, 3 6 18, 46 টাকা। এই অঙ্কটাতে অনেকগুলো পরীক্ষা অনেকবার আসছে, আপনারা আশা করি দেখছেন। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রশ্নের ভাষার সাথে সমীকরণের সাথে সহজ সমাধান। এখন আসি বিকল্প আকারে করা যায়। এখন এই বিকল্পের জন্য আপনার আসলে পারতে হবে। সেটা হচ্ছে যে শেষে যে এই দ্বিগুণ হতে বলছে না, কার দাম দ্বিগুণ? কলমটির মূল্য দ্বিগুণ। তার মানে বই যদি হয় এক্স, কলম হবে 2x। এখান থেকে উল্টা পাশে কিন্তু আমরা অঙ্ক করতেছি। তাহলে এই যে এক্স আর 2x হলাম, কখন এক্স আর 2x হলো? কলমের মূল্য 15 টাকা বেশি হওয়ার কারণে। তাহলে এটা বেশি হয়ে 2x হয়েছে। তাহলে বেশি হওয়ার আগে কত ছিল? কম ছিল। বইয়ের মূল্য 14 টাকা কম হলে বইয়ের মূল্য 14 টাকা কম হয়ে এক্স হয়েছে, তাহলে কম হওয়ার আগে কত ছিল? এত ছিল। এইরকম পূর্বাবস্থায় দুইটার যোগফল ছিল 95 টাকা। তাহলে 3x এর ভ্যালু হচ্ছে এই যে 1 টাকা ওই পাশে যে 96, x এর ভ্যালু হচ্ছে 32। এটা কি অ্যান্সার? না। এক্স এর ভ্যালু 32 বাইর হলো, তার মানে সর্বশেষ বইটার মূল্য দাঁড়াইলো 32 টাকা, আর সর্বশেষ কলমটার মূল্য দাঁড়াইলো 32-এর ডাবল 64 টাকা। কিন্তু এটা তো সর্বশেষের অবস্থা। শুরুর অবস্থা কি ছিল? শুরুর অবস্থা যখন ছিল তখন এই 14 টাকা বেশি ছিল, তার মানে 32-এর সাথে 14 যোগ করলে 46। এই লেভেলের অঙ্ক করতে গেলে প্রো লেভেলের থিঙ্কিং ডেভেলপ করতে হবে। সেটা আপনারা যারা করতে করতে অভ্যস্ত হবেন তারা। তবে জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এখানে সমীকরণের ঝামেলাটা খুব ইজি, কিন্তু যোগের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় যোগ করে উল্টাপাল্টা মনে হইতে পারে অনেকের। প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারতে হবে। ঠিক আছে, ধরতে পারছেন কিনা বলেন, কোন সমাধানটা ইজি মনে হয়েছে? পেইড কোর্সের স্টুডেন্টরা নক করতেছে, শেষ করে দেয়। এটা 16টা প্রশ্ন তো। 12 নম্বর হচ্ছে বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকা একটা বাস ভাড়া করা হয়, এই শর্তে যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া
বহন করবে। 5 জন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেলে বাসে মোট কতজন যাত্রী ছিল? তাহলে ধরি যাত্রীর সংখ্যা হচ্ছে এক্স, তাহলে 5 জন না গেলে যাত্রীর সংখ্যা হবে x-5। তাহলে প্রশ্ন মতে যত যাত্রী কম যাবে তখন কিন্তু ভাড়া বেশি, তার মানে 5700 টাকা এরা সবাই মিলে বহন করবে, তখন ভাড়া বেশি। আর যখন সবাই যাইতো, 5 জন বাদ যাইতো না, তখন প্রত্যেক জনের ভাড়া হইতো এত টাকা। তাহলে এটা হচ্ছে নতুন ভাড়া এক একজনের, এটা হচ্ছে পুরাতন ভাড়া এক একজনের। পুরাতন ভাড়ার থেকে নতুন ভাড়া বেশি, কারণ লোক তো কম গেছে। এই ডিফারেন্সটা হচ্ছে 3 টাকা। আশা করি এই লজিকটা ক্লিয়ার। এখান থেকে মিডিল সমীকরণ সাজায় মিডিল টার্ম করে অ্যান্সার বার করতে হবে। এক্স এর একটা মান বার হবে, ওইটা অ্যান্সার। সেটা কত? x-5 যেহেতু আছে, তাহলে এক্স এর অ্যান্সার হচ্ছে, আচ্ছা উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে, আচ্ছা দেখেন আগে উত্তরটা দেখেন, এখানে কিন্তু অ্যান্সার আসছে ধরেন আছে 100 আর 95। এখানে 100 জন যাওয়ার কথা ছিল আর 95 জন গিয়েছিল, ঠিক আছে। অ্যান্সার কি চাইছে? বলছে যে বাসে মোট কতজন যাত্রী ছিল। যেহেতু যাত্রীর সংখ্যা, বনভোজনে যাওয়ার জন্য এত টাকা একটা বাস ভাড়া করা হয়, এই শর্তে যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া করে। 5 জন যাত্রী না আসায়, এই দেখেন 5 জন যাত্রী কিন্তু আসে নাই, তাহলে মোট যাত্রীর সংখ্যা কিন্তু 95 জন হবে, যেটা অপশনে নাই, ইও নম্বর হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে বাসে মোট কতজন যাত্রী ছিল? 5 জন তো আসে নাই, তাহলে এখানে এক্স এর মান বাইর হবে 100, কিন্তু 100 আমাদের অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে x-5 মানে 95 জন। তাহলে 5 বিয়োগ করে 95। এই ধরনের অঙ্কগুলো কয়েক সেকেন্ডে শর্টকাটে করার জন্য একটা লজিক আছে। সেই লজিকটা কি? এই 5700 সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যায় ভাগ করতে হবে যারা পরপর এই ডিফারেন্স পাস। দেখেন এখান থেকে ভাবেন তো, x-5 আর x, তাহলে এইটাকে 100 দিয়ে ভাগ করলে হয় 57, আর এর থেকে 5 কম মানে 95 দিয়ে ভাগ করলে হয় 60। দেখেন যখন 100 জন যাওয়ার কথা ছিল তখন ভাড়া আসতেছে এক একজনের 57 টাকা। যখন 95 জন গেল, 95 কিন্তু আমি চিনি না, আমি চিনি 100 থেকে 5 কম, তখন এক একজনের ভাড়া আসলো 60 টাকা, যেটা আগের থেকে 3 টাকা বেশি। এখন বলতে পারেন ডাইরেক্ট কিভাবে করলেন? আসলে এটা 5700-কে ভাঙতে হবে, ভাঙলে পেয়ে যাবেন। ঠিক আছে, আবার অপশন হেল্প করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কোনটা? অ্যান্সারটা কিন্তু কোনোটিই নয়। এই যে খেলাটা দেখেন, আপনারা যারা শুধু অপশন থেকে অ্যান্সার করা শিখবেন তারা কিন্তু ধরা খাবেন। এই জন্য বুঝে বুঝে অঙ্ক করতে হবে। এইভাবে অঙ্ক করার মতো আমরা সংখ্যার উপর খেলা দিয়ে অনেকগুলো ক্লাস নিছি। এখন আপনারা ক্লাসগুলো গুরুত্ব না দিলে তো আমাদের বলার কিছু নাই। আর 4টা অঙ্ক আছে। কোন ক্লাসে 30 জন ছাত্রের মধ্যে 18 জন হকি খেলে, 14 জন দাবা খেলে এবং 5 জন কিছুই খেলে না। কতজন উভয় খেলায় খেলে? লজিকটা হচ্ছে এইরকম, এই যেটা একটা ভেন চিত্রের প্রশ্ন, খেয়াল করেন এই আয়তক্ষেত্র মানে হচ্ছে মোট স্টুডেন্ট। তাহলে কোন ক্লাসে 30 জন ছাত্রের মধ্যে, তাহলে 30 জন টোটাল, 18 জন হকি খেলে, তাহলে এইটার নাম দিলাম হকি খেলোয়াড়, হকি খেলে 18 জন। ঠিক আছে, 14 জন দাবা খেলে, তাহলে এই দাবা খেলে 14 জন। ওকে, এখানে কিছু আছে, এরা কারা জানি না। 5 জন কিছুই খেলে না, তাহলে এই ভিতরে থাকলে তো খেলি, তাহলে এই যে এইখানে 5 জন আছে এরা কিছুই খেলে না। তাহলে টোটাল 30 জনের মধ্যে যদি এইখানে 5 জন চলে যায়, তাহলে অন্তত একটি খেলে। কতজন? 30 জনের মধ্যে 5 জন যেহেতু কোনোটাই খেলে না, তাহলে 25 জন আছে যারা অন্তত একটা খেলা খেলে। তার মানে এই বৃত্ত আর এই বৃত্ত মিলে টোটাল লোক সংখ্যা হইতে হবে 25 জন। কিন্তু তাহলে অতএব উভয়টি খেলে কতজন? উভয়টি খেলে দেখেন এই 18 জন আর 14 জন আমি যোগ করি, দেখতেছি 32 জন হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো এই দুই গ্রুপ মিলিয়া, মানে এই গ্রুপ এই গ্রুপ এই গ্রুপ, এই 3 গ্রুপ মিলে 25 জন হওয়া লাগবে। তাহলে এই যে কতজন বেশি হয়ে যাচ্ছে, তাহলে 32 - 25 = 7 জন। এই 7 জন হচ্ছে ওভারল্যাপিং হয়ে গেছে, তাহলে এইখানে 7 জন হবে। এই 7 হচ্ছে উভয় খেলা খেলে। ভেন চিত্রের উপরও বেসিক ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। ঠিক আছে, যে কোনো ক্লাস দেখতে চাইলে জাস্ট ওই টপিকের নাম লিখে বাই খায়রুল আলম লিখবেন, আপনারা আমাদের চ্যানেলে ক্লাসগুলো পেয়ে যাবেন। একটু মাথা খাটান, একটু সময় দেন, বেসিক সহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসি 14 নম্বর। একটা ত্রিভুজের ভূমি 10 মিটার ও উচ্চতা 4 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? খুব বেসিক একটা প্রশ্ন। ভূমি উচ্চতা দেওয়া থাকলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে কাটাকাটি করলে 20 বর্গমিটার হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। জটিল কিছু নাই। 15 নম্বর। একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। দেখেন আগে কঠিন প্রশ্ন সমাধান করে অনেকে সময় নষ্ট করে শেষে ইজি প্রশ্ন ছাড়িয়ে দিয়ে আসবেন, এই ভুল যেন না হয়। তাহলে মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3। প্রস্থ 90 মিটার হলে মাঠের পরিসীমা কত?
দেন প্রস্থটা পরে দেওয়া আছে, তাহলে এই 3 ভাগের মান 90, তাহলে 1 ভাগের মান 30, তাহলে 3 ভাগের মান এটা যদি 90 হয়, 1 ভাগের মান 30 হয়, তাহলে এই 5 ভাগের মান 150। এইভাবে আমরা অনুপাত থেকে দৈর্ঘ্য প্রস্থ বাইর করে নিলাম। পরিসীমা মানে কি হবে, তাহলে পরিসীমা হবে 150 যোগ 90 ইন্টু 2, তার মানে হচ্ছে 240 গুণন 2 সমান সমান 480। এখানে অ্যান্সার হচ্ছে ক নম্বর, তো জটিল কিছু নাই। লাস্ট ওয়ান 16 নম্বর, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 20% কমালে তার আয়তন কত শতাংশ কমবে? এখন 20% প্রথমে বাড়ালে 100 থেকে 20 বাড়ে 120 হবে, পরবর্তীতে 120-এর 20% মানে 24 যদি কমানো হয়, তাহলে 120 থেকে 24 কমে হয়ে যাবে 96। শুরুতে ছিল 100 আর শেষে হলো 96, তাহলে মোটে কমে সমান সমান 100 থেকে 96 বাদ দিলে 4% কম। আর শর্টকাট হচ্ছে বাড়ার সময় বাড়ে 20, কমার সময় কমায় 24, মোটের উপর 4% কমে যায়। অনেক অ্যাঙ্গেলে চিন্তা করা যায়। এই ক্লাসও আমাদের ইউটিউবে দেওয়া আছে, শতকরার উপর যে 8টা ক্লাস নিছি আমি, সবগুলা ইউটিউবে আপলোড দিয়ে দিছি। না আমরা সার্ভিস দেই, আর আপনারা যদি সার্ভিস না নেন তাহলে আমাদের তো করার কিছু নাই, ঠিক আছে? ইউটিউবে আমাদের শতকরা ক্লাসগুলো করলে প্রত্যেকটা জবের পরীক্ষায় 2-3টা করে প্রশ্ন সেকেন্ডে সেকেন্ডে উত্তর দিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, এই 16টা প্রশ্নই ছিল। নতুন কোনো ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর আমরা আজকের যে নবম গ্রেডের যে পরীক্ষাটা হয়ে গেছে প্রমোশন অফিসার, ওইটার প্রশ্ন রাতে সমাধান দিয়ে দিব। যারা আমাদের ক্লাসগুলো দেখতে চান তারা ইউটিউবে আমাদের খায়রুস ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর আমাদের পেইড কোর্স আছে, ফ্রি ক্লাস আছে, আমাদের বই আছে, আপনার যার যেটা সার্ভিস প্রয়োজন আমাদের পেজে যোগাযোগ করে সেই সার্ভিসটা নিতে পারেন। যেহেতু আমরা অনেক লম্বা সময় ধরে এই ফিল্ডে কাজ করতেছি, ইনশাল্লাহ অনেক বেটার সার্ভিস পাবেন, যেটা আপনার বিয়ন্ড ইমাজিনেশন। ঠিক আছে? আপনি হয়তো ম্যাথ নিয়ে অনেক সমস্যা ফেস করতেছেন, অনেক সমস্যার সমাধান অনেক ইজিলি হয়ে যাওয়া সম্ভব, কিন্তু আপনি রাইট সময় রাইট পারসনের কাছে রাইট ভাবে যোগাযোগ করেন নাই। তো যারা যারা ম্যাথ নিয়ে যে কোনো সমস্যা ফেস করতেছেন আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, আমাদের বিভিন্ন সার্ভিসগুলো সম্বন্ধে জানতে পারেন। আর আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ফ্রি ক্লাস দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।